আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম শান্তির একটি বাংলাদেশ, আমরা চেয়েছিলাম নাগরিকের এক অবাধ এবং সুষ্ঠু পথ চলার জীবনযাপনের একটি বাংলাদেশ। সেজন্য রাজপথে বিগত 2024 সালের 5 আগস্ট তথা 36 জুলাই 1400 অধিক জনগণ, এদেশের মানুষ, আপামর জনতা জীবন দিয়েছিল। যে ফ্যাসিজমের বিরুদ্ধে জীবন দান, সেই ফ্যাসিজম যদি থাকে তাহলে সেটা কতটা দুঃখজনক হতে পারে। সেরকমই কিছু ফ্যাসিজমের চিত্র আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগের ক্ষমতা কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করার একটি চক্রের বিরুদ্ধে আমরা কথা বলবো। এ ব্যাপারে একজন ভুক্তভোগীকে আমরা যুক্ত করছি, তার কাছ থেকে আমরা জানতে চাই যে কিভাবে ফ্যাসিজম তাদের উপর পর্যন্ত পৌঁছায় এবং তারা কিভাবে ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত হয়েছেন। জি জনাব শহীদুল ইসলাম, আপনি দর্শকদেরকে জানাতেন এই যে রূপায়ণ, ঋণদান, সঞ্চয় সমবায় সমিতি, অর্থাৎ মাথাহীন, বুদ্ধিহীন, অযৌক্তিকহীন, মূর্খতার নামের একটি সমিতি। সমিতি মানেই ঋণদান, সমিতি মানে সঞ্চয়, তবুও তার সাথে নাম রয়েছে। এই নামের মধ্যে গলদের বলদ দেখেও হুঁশ না হয়ে আপনারা যেভাবে ধরা খেয়েছেন, আপনারা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি দর্শকদেরকে জানান এই রূপায়ণ, ঋণদান, সঞ্চয় সমবায় সমিতি লিমিটেড নামক এই জালিয়াতির এই সমিতির সাথে আপনারা কিভাবে যুক্ত হলেন এবং আপনি কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি দর্শকদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম। আমি খুবই মর্মাহত, খুবই সর্বশান্ত। এই সমিতি আমিও ভুল করেছি একজনের। আমি যখন মিরপুর 14 নম্বর ক্যান্টনমেন্টে একটা দোকান নিয়েছিলাম, একোয়ার করা জায়গা আমি জানতাম না, তবে ওইখানে নিয়েছিলাম। এনে দোকানদারি করতে করতে হঠাৎ করে আমার কিছু টাকার প্রয়োজন হলো। তরুণ সমিতি অনেক রিকোয়েস্ট করার পরে মাহতাব নামে এক টেইলার্স ব্যবসায়ীর মাধ্যমে উনি আমাকে বললো যে আমাদের একটা সমিতি আছে, ওইখান থেকে স্বল্প লাভে বাৎসরিক কিস্তিতে আপনাকে একটা লোন নিয়ে দিই। আমি কি এগুলো তো আমার পেপার করে না, আচ্ছা যদি লাভ কম হয়, হ্যাঁ আমি ব্যবসা করে যদি স্বাবলম্বী হইতে পারি তাহলে মন্দ কী। তখন এই অফিসের লোক খবর দিলে পরে পারভিন নামে এক মহিলা সহকর্মী, তাকে আমি চিনতাম, আমার পাশেই দোকানের পাশেই তার বাসা। তো তার সাথে কথা বললে পরে সে বললো যে 35,000 টাকা আপনি এক লগে দিলে 1 মাসের মধ্যে আপনাকে 5 লক্ষ টাকা লোন দিব এবং সেটা বাৎসরিক কিস্তি হবে 2% লাভ। তখন আমি চিন্তা করলাম যদি সত্য হয় তো ভালো। তো মহিলাটাও যেহেতু পরিচিত, তখন আমি 35,000 টাকা তাকে দিলাম। একটু রাখি আপনাকে রাষ্ট্রীয় যেখানে সরকারি ব্যাংকগুলি বা বেসরকারি ব্যাংকগুলি 11%, 12% সুদে ঋণ দেয়, সেখানে একটা সমবায় সমিতি 2% ঋণ দেওয়াতেও আপনারা একটু হুঁশ করেন নাই। এটা একটা ট্র্যাপ হতে পারে, একটা প্রতারণা হতে পারে। বা গ্রামীণ ব্যাংক আমরা শুনেছি যে সবচেয়ে বেশি তারা ইন্টারেস্ট নিয়ে থাকে, বা অনেক এনজিও আছে যারা অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে থাকে, তবুও তারা আছে এবং তারা ঋণ দিচ্ছে। ব্র্যাকের কথা বলেন, আশার কথা বলেন, তাদের থেকেও মানুষ অর্থ নিয়ে থাকে। তাহলে এত বড় বড় প্রতিষ্ঠান যেখানে 10%, 15% সুদে ঋণ দিচ্ছে, সেইখানে না গিয়ে আপনাদেরকে একটা প্রতারণামূলক কথা বললো যেটি কল্পনার বাইরে, যে বাৎসরিক 100 টাকায় 2 টাকা সুদ হারে আপনাদেরকে ঋণ দেবে, আর আপনারা হুমড়ি খেয়ে পড়লেন। এটি কতটা আপনাদের কাছে আসলে বোকামি বলে মনে হচ্ছে এখন তো বুঝতেছি যে পুরাটাই বোকামি করছি এদেরকে বিশ্বাস করে। তারপর ওই মহিলার টাকা দেওয়ার পরে মহিলা আমাকে অফিসে নিয়ে গেল। অফিসে নেওয়ার পরে সভাপতি যে মাসুদুর রহমান, সেক্রেটারি ছিল তৎকালীন সময় জিসান, তখন তার সাথে কথা বললে পরে কয় যে এটা অত্যন্ত সুন্দর, বিভিন্নভাবে আমার বোঝানোর পরে বলল যে আমরা এই আপনার নামে একটা ওই জমি রেজিস্ট্রি করব, আপনি আস্তে আস্তে টাকা দিতে থাকেন। আমি কই আমার তো 1 মাসের মধ্যে আমরা এই কাজটাও করব, পাশাপাশি এই কাজটাও করেন। তখন বিভিন্নভাবে আমারও বোঝায় সে হঠাৎ করে আমারে নিয়ে গেল বনানী কবরস্থানে, চলেন এক জায়গায় যাবো। গেলাম, যাওয়ার পরে বললো যে ভাই এখানে কেন আনছি দেখছেন কবরস্থান, সবাই কিন্তু এই কবরে আমাদের যেতে হবে। সুতরাং এখানে আমরা দুজনেই শপথ করব, আপনি সমিতির ক্ষতি করবেন না, আমিও সমিতির ক্ষতি করব না, মানুষের কল্যাণে আমরা কাজ করব। তো আমার হাতে দিয়া সে একটা শপথ
নিল। আমি এটা তো ভালো জিনিস, হ্যাঁ আপনি অভিমানী করবেন না, আমি অভিমানী করব না, তবে আমার দিকটা আপনার দেখতে হবে। অবশ্যই দেখবো ইনশাল্লাহ, নাইলে আসছি কেন। এমন জায়গা শপথ করা হচ্ছে যারা কথা বলতে পারে না, সেই কবরস্থানে যারা শপথ করা হচ্ছে, সেন্টিমেন্টকে কাজে লাগানো হচ্ছে। জি, তখন আমি তো এতটা বুঝতে পারতাম না যে সে এত বড় প্রতারক। যাই হোক, আমি বিশ্বাস করলাম, আমি এখন ওই বিশ্বাসের উপরে আছি, কিন্তু সে বিশ্বাস বারবার ভঙ্গ করছে। আচ্ছা, তারপর এখান থেকে আসার পরে আমার একটা গ্রুপ কমান্ডার বানাইলো, বললো যে আপনি আরো কিছু সদস্য করেন, সবাই আমরা একসাথে এটা। মানে আপনি নিজে ধরা খান, আরো কিছু আপনার মতো ভুক্তভোগী নিয়ে আসেন, তার সাথে সবাইকে নিয়ে আপনারা আমাদের কিস্তিতে ওঠেন, আমাদেরকে আমরা ডুবাই মারি। জি জি। তখন আমি তখন তো আর এটা বুঝতে পারি নাই স্যার। তখন আমি আরো কিছু সদস্য নিয়ে মিটিং করলাম, আমরা অনেক আয়োজন করলাম, অনেক খরচ করলাম। সমিতির যেখানে জমি সাভার চুনারচর, সেখানে গেলাম, সেখানে জমিতে আমরা অনুষ্ঠান করলাম। তো এখানে তখন বুঝতে পারি নাই যে সে এত প্রতারণা করবে, এবং সবকিছু তার নিজের নামে করে নিছে। এখন বলতেছে যে আপনাদের নামেও কিছু আছে। এইভাবে 5টা বই আমার নিজের নামে করলো, আমার ওয়াইফের নামে করলাম, 2টা জমির প্রকল্প আমার দিয়া প্রায় 8,20,000 টাকা আমার কাছ থেকে নিল। 35,000 টাকা দেওয়ার পরে ওইভাবে প্রতিদিন 460 টাকা টানা 4 বছর দিছি। আচ্ছা আচ্ছা, দেওয়ার পরে হঠাৎ করে বললো যে আমরা লোনের একটা প্রক্রিয়া চলছে, আপনারা ইয়া করেন। তখন এখানে আমার যে সদস্য আছিল আরেকজন মোহাম্মদ জাভেদ আলী, উনিও ওই আমার সাথে সম্পৃক্ত হইয়া এই ফরম টরম করলাম, ব্যাংকের চেক টেক দিলাম, জামিনদারের ইয়াটে দিলাম। দেওয়ার পরে এই গুড় পাকা বা শুরু হইলো। তো অনেকদিন যাওয়ার পরে সে বিভিন্নভাবে প্রবলন দেখায় বললো যে এটা তো আর হচ্ছে না, আচ্ছা আমরা অন্য চিন্তা করি। অন্য চিন্তা কি করবেন, আমার তখন ব্যবসা বাণিজ্য চালাইতে কষ্ট হচ্ছে, তো আপনি এটা কিছু করেন। তো এর মধ্যে এই যে আমি 22 জন সদস্য করেছিলাম, আচ্ছা 22 জন সদস্যের মধ্যে 22টা বই তাদের কাছে আছে। তখন তারা যখন এইভাবে প্রতারণামূলক কথাবার্তার মিল রাখতেছে না, তখন আমি এই অর্ডারে 14 জনের টাকা ফেরত দিছি আমার পকেট থেকে। আচ্ছা, আপনি 14 জনের টাকা ফেরত দিছি, এটা অফিস জানে, এবং এই হিসাব আমার কাছে লেখা আছে। আচ্ছা, তখন অফিস বললো যে করতে থাকেন, এগুলো তো কিছুই না। আচ্ছা, আপনি এক কাজ করেন, এই মুহূর্তে আমরা 50,000 করে টাকা লাগবো, 5 জন সদস্য 50,000 টাকা দেন, 5 জনের লোনটাই আমরা আগে পাস করব। আমি কই আমার কাছে তো 1 টাকাও নাই। কয় আপনি একান্তে ঋণ করেন? আমি কই ঋণ করতে করবো, ঋণ আপনি দেন। কয় না, একান্ত ঋণ করে 1 সপ্তাহের জন্য এই কাজটা করেন। তো অনেকেই দিছে, আমিও 50,000 টাকা দৈনিক সুদে, প্রতিদিন 500 টাকা সুদে 1 সপ্তাহের জন্য 50,000 টাকা তারা একসাথে দিলাম। দেওয়ার পরে তো এটার লাভ দিতে স্যার আমার এখানে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, কত টাকা লাভ দিছি আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আমি তো বুকা সাহায্যে গেছি, এই যে এইগুলার লাভ দিছি সব এই টাকার। তখন আর লোন দিতে পারে না। পরে আমার ওই যে কিছু বিডি ছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মার্কেটে, আমি কিছু বিডি বরাদ্দ পাইছিলাম। তো ওইখান থেকে বিডি বিক্রি করে মানুষের কিছু ঋণ টিন দিছি, দিয়েও আমি এনে টিকতে পারলাম না। অফিসে যাই আমি কান্নাকাটি করছি যে আমার এখন হেল্প করেন, আমার বাচ্চা ঋণে চল আমার খুব কঠিন হয়ে গেছে। কয় যে হইতাছে এইভাবে করতে করতে কিস্তি কিন্তু নিচ্ছে। আচ্ছা আচ্ছা, নেওয়ার পরে আর 8 জনের টাকা তো আর ফেরত দিতে পারে না, এদের বই আছে, এরা অফিসও করে যায়, অফিসে যোগাযোগ করে, এই এরা ওই চলচাতুরি করে এইভাবেই ঘোরাচ্ছে। তো হঠাৎ করে 2018 সালে যখন ভাঙচুর হইলো, আমি আর টিকতে পারলাম না। ওইখান থেকে আমি চলে গেলাম, গিয়ে একটা দোকানে চাকরি নিলাম, সংসার তো আমার চালাইতে হবে স্যার। তো চাকরি নেওয়ার পরে তারা ফোন দিলে পর আমি যোগাযোগ করি না যে ভাই আপনাদের এনে গিয়ে আমি ধ্বংস হয়ে গেছি, আমারে কিছু দিলে যেদিন দিতে পারবেন এই দিন আমার ফোন দিয়েন, এর আগে ফোন টোন দিয়েন না। এর মধ্যে হয়ে গেল আপনার করোনা। আচ্ছা, করোনার আগে একবার যোগাযোগ করে কিছু টাকা আমার কাছে নিছে, যে আবার এটা মানে আপনাকে সবসময় নিয়েই যাচ্ছে, আপনি কখনো পাচ্ছেন না, শুধু দিয়েই যাচ্ছে। কারণ কবরস্থানে শপথের বন্ধু তো আপনার না, হ্যাঁ কলিজা কাপ আপনার কবরস্থানে শপথের বন্ধু, হ্যাঁ সে তো আপনার কাছ থেকে নিয়েই যাবে, আর আপনি খালি দিতেই থাকবেন। তখন আমি তারে বললাম যে আমার জন্য এটা কিছু করেন। এবার যে কুরবানির আগে 1 মাস আগে হঠাৎ করে, এর আগে প্রায় 60,000 টাকা আবার দিছি, 2,000 দিতেই থাকবেন, দিতেই যাচ্ছি। হ্যাঁ, এভাবে কৌশল করে সে নিচ্ছেই। হঠাৎ করে আমার ফোন দিল যে এবার আসেন, এবার আর সমস্যা নাই, আমরা এটা একটা প্রক্রিয়া করতেছি। তখন আমি বললাম কি প্রক্রিয়া করবেন, আমার তো একটা দোকানপাট লাগবে, আমার তো কিছু নেই, আমি তো আরেকজনের অধীনে চাকরি করি, আমার নিজে একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে ভালো হয়। তখন এই 14 নম্বর কলোনিতে ওর বাসার সামনে একটা দোকান আমার দেখাইলো, যেই দোকানটা আমরা নিব, আপনি চালাবেন, আপনি লোক নিয়ে চালাবেন, লাভ করে আমরাও চলবেন, আমাদেরকেও দিবেন। আমি কই দেখেন এত বড় ঝুঁকি আমি কেমনে নিব, আমার ছোট্ট একটা দোকানপাট করে দেন, যাতে আমি সংসারটা নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পারি, আমরা সমিতির কিস্তিটাও আমি চালাই যেতে পারি। তখন সে বললো এইগুলা সমস্যা না, এইগুলো আমি দেখবো। আচ্ছা, আপনি এক কাজ করেন, ওই
আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আগের যে ছিল বেসিক ব্যাংকে অ্যাকাউন্ট করাইছিলাম এগুলো চলবে না, হ্যাঁ এখন নতুন করে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেন, বেসিক ব্যাংকের সাথে আমাদের আর লেনদেন নাই। তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেন, 1000 টাকা লাগবে অ্যাকাউন্ট করে চেক বইটা জমা দেন, কারণ লোনটা বাংলাদেশ ব্যাংকে পাস করাইতে গেলে এটা লাগবে, যার যার নামে লোন হবে আপনারা ব্যাংকে পরিশোধ করবেন, চেকের মাধ্যমে পরিশোধ করবেন। তখন 12 বছরের জন্য আমার কাছ থেকে 12টা চেক নিব, আমার পুরা বই এসে নিয়ে মানে ওই কবরস্থানের শপথের প্রিয় পীর সাহেব বলতেছে, প্রিয় বন্ধু বলতেছে, যা বলতেছে সবই তো সত্য, মানে সে তো সত্যের, হ্যাঁ সে তো পীর সাহেব। হ্যাঁ তখন আমি এভাবে 20টা চেক তারা দিলাম, এই যে ডকুমেন্টস আমার কাছে আছে স্যার। এরপরে আপনার বললো যে একজন অভিভাবক কাকে দিব, আমি আমার ওয়াইফ তো ওইগুলো এই সুদের ঋণ টিন এগুলো আপনি কন্টিনিউ করেন, আমরা ওইগুলো দর্শকদেরকে পরে দেখাবো। জি এগুলা তো পছন্দ করে না, কয় না করলে তো হবে না, ফর্মালিটি তো আপনার মেনটেন করে টাকা নিতে হবে। আপনি 40 লাখ টাকা নেবেন, 40 লাখ টাকা স্যার আমার লাগবে না, আমার এই যে সঞ্চয়কৃত প্রায় 18 লাখ টাকার কাছাকাছি আপনার কাছে আছে, আমার 20 লাখ টাকা দেন, নাহলে ওইটা দেন। হ্যাঁ কয়টা ফর্মালিটি মেনটেন করে আমার ব্যাংকের থেকে উঠাইতে হবে। তখন ওয়াইফের সাথে পরামর্শ করে অনেকটা বল প্রয়োগেই তার কৌশলেই তারা আনলাম যে দেও তোমার ব্যাংকের 12টা চেক। তখন কয় ভাইয়ের জামিনদারের চেক লাগবে, আমার ভাইও আসলো সশরীরে, একদিন আসছে, তারা কি সহজতে এই যে কষ্টটা স্যার ওটা আমি বলতে পারবো না আজীবন। এরা বাসে করে কিশোরগঞ্জ থেকে আসছে। না আপনার কাছে তো আপনার স্ত্রী বড়, আপনার স্ত্রী বড় না, আপনার বন্ধু বড়, কবরস্থানের শপথের বন্ধু বড়, সেখানে স্ত্রীর কথা শোনা যাবে না, ভাইয়ের কথা শোনা যাবে না, নিজের বিবেকের কথা শোনা যাবে না, একটার পর একটা প্রতারণার কথা বলছে আর আপনি একটার পর একটা পালন করে যাচ্ছেন। এত ঈমান আপনার এই ঋণদান সমবায় সমিতির প্রতি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি স্যার, এই পর্যন্ত আচ্ছা ওকে। এরপরে আপনি যখন বুঝতে পারলেন, যখন আপনার চেক চলে গেল, টাকা পয়সা চলে গেল, মান গেল, সম্মান গেল, এই প্রিয় কবরস্থানের শপথের বন্ধু যখন আপনাকে এরকম পথে বসালো, তখন আপনি টাকা উদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ তখন তো আমি তাদের কথাই চলি, যেহেতু আমার চেক চলে গেছে, আমার তো সবকিছু নিয়ে গেছে, আমার কাছে কোনো ডকুমেন্টসও নেই। তখন আমি ওই এদের কাছে যাওয়ার পর আমার এই বুঝ দিয়ে কই টাকা লাগবে, 12,900 সব মোবাইলে যে দিছি বিকাশ নাম্বারে সব কিছু আছে, রেকর্ড আছে আমার কাছে। আচ্ছা ওকে। আচ্ছা টাকার পর এভাবে টাকা দিতে 30,500 টাকা দিলাম, পরে বললাম যে আমি আর 1 টাকাও দিতে পারবো না। এটা কত তারিখে দিলেন? এটা দিছি তারিখ লেখা আছে স্যার আমার এনে, তাও এইটা কুরবানি ঈদের আগে এই যে গত কুরবানি গেল, কুরবানি ঈদের আগে তখন এই জাফর নামে এক লোক সে টাকা নিল, শেষ করলো। শেষ করার পরে পারবিন নামে এক লোকের এই মোবাইলের রেকর্ড আছে, ওর মাধ্যমে আমরা দিলাম 4,000 ওর বিকাশে। এরপরে ব্যাংকে বই থেকে ফোন দিল যে আমরা ব্যাংকে আসি আর 6,200 টাকার লেগে আপনার লোনটা পাস হচ্ছে না, ওটা দেন। এটাও আবার দিলাম, এটাও দিলেন। হ্যাঁ দিতে থাকবেন। হ্যাঁ দিয়ে দেওয়ার পরে আমি গেলাম, তখন কি আইজ না কাইল না পরশু ঘুরাইতে একদিন অফিসে গেলাম, যাওয়ার পরে আমার বলতেছে আচ্ছা এখন যান, আমরা এখন একটু ব্যস্ত আছি, পরে আসেন। তখন আমি দুঃখের সাথেই বাইরে আসলাম, খুব কষ্ট হচ্ছিল আমার, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যেই বাইরে আসলাম। আইলা পরে এখানে আমার এক ভাই আছে, তা সে হঠাৎ করে দেখা হইলো, মেডিকেলে আসিল, কি জানি গিয়েছিল, ভাই আপনি এখানে? আমি কই এই কাহিনী অথচ আমাদেরকে কিছু বলেন না। হ্যাঁ এই সমিতির তো অনেক লোক প্রতারিত হয়েছে, অনেক লোক এটার পিছনে ঘুরতেছে, অনেকেরই ঘুরাইতেছে। আমি কই এরকম তো আমিও পড়ছি, তবে আমার সাথে তো সম্পর্ক ছিল তার অন্যরকম। আমি আমার মা বাপরে জানা খাওয়াইছি, এরে খাওয়াইছি, এটা কোনোদিন ভুলতে পারবো না। 1 কোটি টাকা দিল আমার এই ঋণ সে শোধ করতে পারবে না ইনশাল্লাহ। এর পীর বানায় গরু দেন নাই? আচ্ছা অবশ্যই গরু দিবেন। তারপরে ওই কইলো যে চলেন, তখন এর সাথে আরেকজন ছিল, দুজন গেলে পরে এলাওই করে না। আপনি কেন অফিসে আসছেন? কয় যে অফিসে এই লোকটার এবার ঘুরাইতেছেন, সে একটা ভালো মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কয় যা দিছে তার চেয়ে বেশি নিয়ে গেছে। কি আমি কই এত বড় মিথ্যা কথা বলেন? কয় আপনি যান, 1 সপ্তাহ পরে আসেন। তখন এরা বললো যে এরা তো ভাই আপনারা প্রতারণা করবো, আপনারা তো ফাঁসাইয়া দিব, আপনি কি করছেন? এই করছি। কয় চলেন আমরা থানায় যাব। তো আমি আমার এক রাজনৈতিক বন্ধু, উনি জীবিত নাই, 1991 সালে সক্রিয়ভাবে আমি বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, সক্রিয়ভাবে ওনার একজন কর্মী ছিলাম। সরকার কবিরউদ্দিন আহমেদ করিমগঞ্জ তারাইল 3 আসনের এমপি পদপ্রার্থী ছিলেন। তা আমার কেন্দ্রে আমি সফল হয়েছি, পাশ করাইয়া দিয়েছিলাম ইনশাল্লাহ, যদিও অল্প ভোটে উনি হেরে যান। 91 সালে আপসীর নেত্রীর মাধ্যমে সরকার গঠন করলো। তো ওনার এক ছেলে সুমন বর্তমানে অত্যন্ত ত্যাগী নেতা, খুব ভালো নেতা, আমার সাথে হয়তো পরিচয় নেই, তার আব্বার সাথে আমার পরিচয় ছিল, আমার খুব ভালোবাসতেন। তো উনি ফোন করে, মাহবুব আমার এক ভাই, তার মাধ্যমে ফোন করে দিল
বাসানটেক থানার মিরপুর থানার ওসি সাজ্জাদ স্যার, এই যে রেকর্ড কার্ড জি আছে ওকে ক্যারিয়ান হ্যাঁ হ্যাঁ, তো উনি আবার ফোন করলো বাসানটেক থানার ওসি স্যারে। তো ওসি স্যারের কাছে আসলাম, তখন রাইতে 11টা বাজে গেছে। ওসি স্যার বাসাতে যায় ফোনটা রিসিভ করে খুব সম্মান করলো, আদর কথাবার্তা বললো। বললে পরে বললো, আমি অভিযোগটা দিলাম, দেওয়ার পরে কয় ঠিক আছে, সমিতি তো ভালো জিনিস, আচ্ছা ওর সমিতি ও চালাক, ওরা ডাকিয়ে আনে আমার রুমে বসায়া আপনার টাকাটা আদায় করে দিয়ে দেবেন। সুন্দর স্যার, দিয়ে দেন, আমার আর কোনো সমস্যা নেই, আমার ওকে টাকাটা ওকে দিয়ে দেন। আচ্ছা, তখন ওসি স্যার আবার ওই ডিউটি অফিসারে বললো যে ওর অভিযোগটা নেও। যে অভিযোগটা আমি রাত্রে লেখাইছি, তখন 12টা বাজে গেছে। তো কয় ঠিক আছে, এটা কালকে আবির স্যার ডিউটিতে থাকবে, সিরা ডিউটিতে, উনি এটা করবে। তখন উনি আবার পরের দিন আপনার এই অফিসে গেল, অভিযোগটা যখন আমি দিয়ে আসলাম, অফিসে গেলে পরে অস্বীকার করে। তখন ওই স্যারে আবার আমার ফোন করলো, কয় শহীদুল, এই কথা রেকর্ড আছে স্যারের কথা, যে এরা তো কেউ নাই, সভাপতি নাই, ম্যানেজার নাই। আমি স্যার জাফর নামে একটা লোক আছে না, কেউ আছে? আমি ওই তো আমার কাছে এইসব নিছে, ওই তো নিছে আমার কাছে এইসব। তারপর হ্যাঁ, এটা এই যে সদস্য ফোন দিছে, মহিলা সদস্য। বলেন ওকে। আচ্ছা, তারপরে আমি বললাম, এই স্যার তাইলে এটা কি তো সব কিছু নিছে, আমার কাছে তো প্রমাণ আছে। হ্যাঁ, কয় ঠিক আছে, তাইলে আপনি কালকে আমার থানায় আসেন, ওরা দাওয়াত দিয়ে থানায় যাবে। তখন ওরা থানায় ডেট করলো, পরের দিন রাত 9টা বাজে আমরা এই বৃষ্টিতে ভিজে গেলাম। ওকে, থানায় গেলাম, থানায় বসার পরে দেশে বলতেছে আমি এসব নেই না। আমার আবার মোবাইলে ট্যাট দিছে বলতে যে আপনি থানায় অভিযোগ দিয়েছেন, কাজটা ভালো করছেন। আমি কি করুম ভাই, সব কিছু আমার নিয়ে আপনি এখন আমার এরকম চলচাতুরি করতেছেন। আমি তো আমার এই যে পারিবারিক চাকরি, আপনি বলেন না যে প্রিয় বন্ধু চলো আমরা কবরস্থানে যাই আর একটু তোমার চুমা দেই। আমি যে করলাম, এই কথাগুলো রেকর্ড আছে স্যার, যে আমার যে সব অসহায়, আমি যে বারবার আপনারা পিছনে ঘুরলাম, যে আমার যদি লোন না হয় আমারটাই আমার দেন, এটাও যদি না দেন, আমার চেক স্ট্যাম্পগুলো ফেরত দেন। আমার ভাই পারিবারিকভাবে আমি দ্বন্দ্বে জড়াই গেছি। আমার ওয়াইফের চেক, আমার এই যে আত্মীয় স্বজন আছে, অনেক আত্মীয় স্বজন ঢাকাতে আছে, ওকে ওকে ক্যারিয়ন। তারপর হ্যাঁ, সেনাবাহিনীতে আছে, আপনি এগুলা দিলেন না, আমি কি করব? হ্যাঁ, এরপরে অফিসে গেছি, এই লোকগুলার অপমান অপদস্থ করলেন, আমি তো অপমানিত হইলাম। তখন আমি কিভাবে বসে থাকবো? আর কত মারবেন আমাকে? ওকে, তারপর আচ্ছা, তখন পরে কয়টা মামলা করবেন? আমি কি মামলা আমি আপনার জন্য করব না, আমি অভিযোগ দিছি, আমার কাগজগুলা ফেরত দিয়ে দেন। আর যদি টাকাটা আমার হকালালি টাকা হয়ে থাকে, টাকাটাও হিসাব করে আমার দিয়ে দেন, এইগুলো আর আমার আর কষ্ট দিয়েন না, আমি আর পারছি না ভাই। এই কথাগুলো আমি বললাম, বলার পরে থানাতে গেলাম, যাওয়ার পরে থানাতে সে একটা মুসলেখা দিল, যে আমি লিখিত একটা মুসলেখা, জি আমরা দর্শকদেরকে দেখাবো। ওকে, লিখিত মুসলেখা দিল, দিয়া থানার পাশে আমার ডাকে নিয়ে কইলো, কই মোবাইলে আবার রেকর্ড করতেছেন? আমি কই না, রেকর্ড করতেছি না। কয় এন থেকে আমারে করে দেন, আপনার সাথে আমি পার্সোনালি বসে আমি সব কিছু দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিবে না, পার্সোনাল দিয়ে দিবেন, এগুলা হবে না। কয় তাহলে আমি আবার মিছা কথা কমবো, নাহলে আমার 6 বছরের জেল হইব। আমি মরি, আপনারা বাঁচাইতে পারবো না, বাঁচলে আমার হলো এই বাঁচেন, মরলে আমার হলো এই মরেন, তবু আমার এই ঝামেলা শেষ করেন। হ্যাঁ, পরে এন থেকে আইসা এই যে মুসলেখা দিলে পরে ওসি স্যারের এই সেকেন্ড অফিসার প্রশ্ন করলো যে তার টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা পাইবো স্যার, এটা আমার হিসাব করতে হইব, তার নামে তো জমি আছে। হ্যাঁ, আমি কই জমি আছে, দলিল তো আমার দেন। এনে কিছু মিথ্যা কথা সে বলছে, বলার পরে একটা মিথ্যা কথা বলছে যে বিআরপি ফ্ল্যাটের জন্য টাকা দিছি। তখন আমি বিআরপি ফ্ল্যাটের জন্য যে টাকা দিল, টাকাটা নিছে আরেকজনে, মাইরা দিছে এই টাকা আমার কাছ থেকে ক্ষতিপূরণ ধরে নিছে বেসিক ব্যাংকের চেকের মাধ্যমে। এই লিখিত তো তার কাছে, আমার কাছে আছে, এই ডকুমেন্টস আছে। ঠিক আছে, তোরে কইলো যে ঠিক আছে, অফিসে বইসা আপনারা এটা তার হিসাবটা শেষ করে দিয়েন। দেয়া বুকে হাতে মিললিয়া এখান থেকে বাইরে, এখানে লেখা আছে। এটার পরে আর কি হলো? এটার পরে এই আর তার সাথে ফোন ধরে না। আমি আবার যোগাযোগ করলাম স্যারের সাথে, কয়টা আপনারা অফিসে বইসা? সে কি অফিসে বসে নাকি? অফিসে বসে, অফিস এখনো চলমান আছে, অফিস চলমান আছে, অফিসে বসে। আর আমি সব মিলিয়ে 22 জনের মাধ্যমে আপনারা কত টাকা তাদেরকে পেমেন্ট করেছেন? আমি সর্বসাকুল্যে আমি না 18 লাখ, প্রায় 18 লাখ টাকা প্লাস তার কাছে, মিথ্যা কথা বলবো। আপনি বাকি মিলে 22 জনের টাকা সব মিলিয়ে? 22 জনের টাকা না, এটা আলাদা। এই যে আমি যে 14, আপনি 18 লক্ষ টাকায় বুঝলাম, কিন্তু আরো যে 21 জন, আরো 21 জন। আমার যে একটা লোক আছে, নাম ওই লোক আপনার শাহজালাল, ওর 5 লাখ টাকা জমা আছে, ওর বই ডকুমেন্টস আছে। জি, সব মিলিয়ে আপনার এই 22 জনের কি গড়ে 50 লক্ষ? 50 লক্ষ না হইলো, কম নাকি বেশি? আর একটু কম হইতে পারে। আচ্ছা, 50 লক্ষ ধরে নিচ্ছি। 50 লক্ষ টাকা আপনার মাধ্যমে, আপনি এবং আপনার মাধ্যমে তারা আপনাদের কাছ থেকে নিয়েছে নানা কৌশল খাটিয়ে, কবরস্থানের বন্ধু বানিয়ে। জি, প্রিয় দর্শক, কবরস্থানে বন্ধুত্ব করে, হৃদয় জয় করে প্রচুর টাকা হাতানো যায় এমন একটি ফর্মুলা কিন্তু পাওয়া গেল। তো যারা প্রতারক আছেন তারা এই ভুক্তভোগীর এই ঘটনা সেটা থেকে শিক্ষা নেবেন। প্রিয় দর্শক, চোখ কান খোলা রেখে পৃথিবীতে চলতে হবে।
নানা রকম প্রতারক চারিদিকে ওত পেতে থাকবে। কেউ কবরস্থানে শপথ করাবে, কেউ বা আপন ভাই পাতাবে, কেউ বা বোন পাতাবে, কেউ বা আত্মীয় পাতাবে, পাতিয়ে আপনাকে কিন্তু সর্বশান্ত করতে পারে। সেই জন্য একটু অ্যালার্ট থেকেই এই সমস্ত অপরাধীদের ধারে কাছে আপনারা যেন না যান। আর এই অপরাধের ব্যাপারে রাষ্ট্রযন্ত্র আসলে ফাংশন করবে কিনা, করা দরকার কিনা, যেভাবে সমিতির নামে, ব্যাঙের ছাতার মতো সমিতির নামে যেভাবে প্রতারণার বিষয় হচ্ছে, সেটা এনজিও ব্যুরো বা সোসাইটির যে রেজিস্ট্রেশন যারা দিয়ে থাকেন, সমাজসেবা অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয়, তারা এই ভুক্তভোগী প্রতিষ্ঠান বা ক্ষতিগ্রস্তকারী প্রতারণাকারী প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে তাদের সম্পদ বিবরণী বা তাদের অডিট রিপোর্টের মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আসলে ভূমিকা রাখবেন কিনা, রাখা দরকার কিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পরবর্তীতে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে যে সরকার আসতে চাচ্ছেন, সবার কথা অনুযায়ী জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে যারা কল্পনা করছেন, সেই তারেক রহমানের একজন একনিষ্ঠ আদর্শের কর্মীর জনাব শহীদুল ইসলাম কিশোরগঞ্জের করিমগঞ্জের এই প্রান্তিক পর্যায়ের সাধারণের সরল সহজ মানুষের জন্য আসলে ভূমিকা রাখবেন বলে সচেতন মহল মনে করছে। দুর্নীতি দমন কমিশন, তারা কি চোখে দেখবেন? তাদেরকে চোখে দেখা দরকার। দুদকের চেয়ারম্যান মহোদয়ের বরাতে আমাদের বক্তব্য, এই ধরনের ভুক্তভোগী শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছড়িয়ে আছে। ভুক্তভোগীদের অভিযোগ পাওয়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এই অপরাধীদের মূলোৎপাটন করে বাসযোগ্য, ফ্যাসিজম মুক্ত এবং সুনাগরিকের একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা মনে করছি। পুলিশ প্রশাসনের কথা হচ্ছে তারা দায়িত্ব পালন করেন, তবে সেটি যেন সেভাবে দায়িত্ব পালন করা হয়। আর আমাদের গণমাধ্যম কর্মীর প্রতি দৃষ্টিকোণ এই যে আমরা আসুন নীতির জন্য কাজ করি, ভালোর জন্য কাজ করি, তাহলে এমনি তারা আমাদেরকে পে করবেন। আজকের এই ভুক্তভোগীর ফ্যাক্টরটি নিয়ে ঘটনাটা এই ঘটতে পারতো। ধরেন আমি ওনার বক্তব্য নিলাম, নিয়ে এই বক্তব্যটা নিয়ে ওই ব্যক্তির সাথে, ওই কালপ্রিটের সাথে বা এই সমস্ত প্রতারণার সাথে যারা জড়িত তাদের কাছে গিয়ে ভিডিওটি জমা দিয়ে 2-5 হাজার পকেটে করে ঘরে ফিরতে পারতাম। এবং এগুলি করা হয় কাঠধারী, সাজধারী, ভাবধারী সাংবাদিকতায়। আমরা যেটা দেখতে পাই, মেধাহীন কাজের পরিবর্তে শুধু কৌশল খাটিয়ে থ্রেডবাজি করে যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার কারণে সাংবাদিকতা যেভাবে পচে গলে গেছে, সেখান থেকেও আসলে শিক্ষাই। আমি ওনাকে বলেছি, আমি আপনার রিপোর্ট করব, আমার রিপোর্টের কিছু খরচের প্রয়োজন হবে, সেটি আপনি দিবেন, আপনার হালাল টাকা 1 টাকাই আমি নিব। কিন্তু ওই অপরাধী যার বিরুদ্ধে আমি রিপোর্ট করব, সে আমাকে যত ভয় দেখাক, যত হুমকি ধামকি দিক, আর যত প্রলোভনে দিক, আমি কিন্তু তার থেকে লাখ টাকা কেন কোটি টাকাও নিব না। সুতরাং আপনি যদি কংক্রিট থাকতে পারেন, আপনার এই ছোট্ট খরচের 5 পয়সা 10 পয়সার 1 টাকা দিয়েই আমি এই অপরাধের মুখোশ উন্মোচন করব। কথাগুলি সার্বজনীনভাবে এই কারণে বললাম, যারা ভুক্তভোগী আছেন, যারা এই সমস্ত অপরাধের কবলে পড়ে গেছেন, যারা অপরাধী আছেন, তারাও সোচ্চার হবেন, তারাও খেয়াল করবেন। যদি আমার কাছে কমপ্লেন আসে, অপরাধী আমি কিন্তু জালিমের শত্রু, মজলুম আমি কিন্তু আপনার বন্ধু। সুতরাং সকল মজলুমদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে বলবো, এই বক্তব্য থেকে শিক্ষা গ্রহণ করে সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করেন, এবং এই ব্যক্তি যেভাবে ভুক্তভোগী হয়েছেন, এই ভুক্তভোগীর ট্র্যাকে আর কেউ যেন না পড়েন, এবং যারা প্রতারণা করছেন তারাও যেন হুশ করে প্রতারণা করেন, যে যদি কবলে পড়ে যান, 7 দিন চোরের 1 দিন গেরস্তের, এটা যদি মাথায় রাখেন, তবে এখনই অপরাধ থেকে ফিরে আসেন, হালাল রুজি অর্জনের মাধ্যমে সুনাগরিকের এবং মানবিক মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য, এবং যদি সেবায় প্রতিষ্ঠান হন, সেবাটাকে সেবার মতোই দেন। এই হচ্ছে প্রত্যাশা। দর্শক, পরবর্তী আরও যে 22 জন, সেই 22 জনের মুখোমুখি আমরা হব। দেখতে চাই যে প্রতারণার আর কি কি কথা প্রলোভন দিয়ে এই 22 জনের বাকি 21 জনকে তারা পথে বসিয়েছে এবং তাদেরকে ভুক্তভোগী করেছে। এই অপরাধীদের মুখোশ উন্মোচনের প্রয়োজনেই আমরা আরও কিছু ব্যক্তির বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা বক্তব্যগুলি মনোযোগের সাথে শুনবেন। অবশ্যই এটি দেশবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ থাকবে। দর্শক, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।